কথাটি বলে মায়ার কাঁধে হাত রাখল যুবক। মায়া আর একটু ভয়ে সিটিয়ে নিভু গলায় বলল, আমার সারফরাজ একদিন ঠিক নিতে আসবে আমাকে। ওই দিন তুই কোথায় পালাবি? যুবক এই কথায় কিটকিটিয়ে হেসে উঠল, যেন খুব মজার জোকস শুনল সে। মায়া সে হাসি দেখে জড়সড় হয়ে হাঁটু ভাঁজ করে বসে অন্যত্র সরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সরফরাজ আসবে, হ্যাঁ সরফরাজ আসবে। ওই দিন কারো রক্ষা থাকবে না, চারপাশে আগুন জ্বলবে। কর্নেল সাহেবের সন্তান সে, আগুনের ন্যায় উত্তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে ওর শরীরে। সাহসী বাপের সন্তানও অন্যায়ের সাথে আপোষ কখনো করবে না সে। মায়ার বিড়বিড় শুনে ঝুঁকে যুবক হিসিয়ে বলে উঠল, তোমাকে দিয়েই তোমার ছেলেকে কবজা করব ফুপু। তোমার ছেলে হন্যে হয়ে খুঁজে চলেছে তোমাকে, কিন্তু আমার হাত থেকে এত সহজে নিস্তার মিলবে না তোমার। এই রুদ্ররাজকে হারাতে হলে লাশের স্তূপ মারাতে হবে। সেই দম কি আছে তোমার ছেলের? লাশের কথা শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল মায়া। সহসায় উত্তেজিত হয়ে টেবিলের উপর পড়ে থাকা স্টিলের বাটি চট করে হাতে নিয়ে আঘাত করতে চাইল রুদ্রকে, কিন্তু ক্ষিপ্ত রুদ্র শক্ত হাতে চেপে ধরল মায়ার হাত। এরপর রক্তহীন দৃষ্টি নিয়ে মায়ার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ওর বাপ নিজেই কারাবাস দিয়েছে তোমাকে। এইখান থেকে তোমার মুক্তি নেই। আজীবন ধুকে ধুকে এই পাগলা কারোদে পচে মরবে তুমি, আর তোমার ছেলেকে রাস্তার কুকুরের মতো মারবো আমি, বুঝলে? মেঘের সারি আকাশ জুড়ে খেলা করছে। ভারী বাতাস এসে একবার সেই মেঘমালা সরিয়ে নিচ্ছে, আবার কোথা থেকে যেন মেঘ এসে চারপাশ অন্ধকার করে দিচ্ছে। নিজের রিডিং রুমে চেয়ারে বসে বসে আকাশের বাহারি খেলা দেখে চলেছে রূপকথা। কিছুক্ষণ পর নেড়ি এলো, হাতে ধোয়া ওঠা কফির মগ। রূপকথার পানে এগিয়ে বলে উঠল, সারাদিন একবারও ঘর ছেড়ে বের হলি না, কারণ কি? এখনো ওই ছেলের কথাগুলো নিয়ে আপসেট হয়ে আছিস? কফির মগ টেনে নিয়ে রূপকথা বলে উঠল। না, এমনি ভালো লাগছে না। ন্যালি কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলল, কাল থেকে ক্লাস শুরু, সেই প্রিপারেশন নেই। যেহেতু মানুষটা চাচ্ছে না তোর সাথে সেরকম সম্পর্ক রাখতে, সেখানে তুই জোর করে জেদ ধরে কিছু করিস না, নয়তো পরে পস্তাবি। রূপকথা বাইরের পানে তাকিয়ে আনমনে জবাব দিল, ওর কাছে গেলে আমি আত্মিক প্রশান্তি পাই নেলি। মনটা বড্ড বেহায়া, কিচ্ছু শুনতে চায় না। ভেবেছিলাম এতগুলো বছর পর আমাকে দেখে খুশি হবে সরফরাজ, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল। আমার উপস্থিতি তাকে বিরক্ত করে। কথাগুলো বলে তাচ্ছিল্য হাসল রূপকথা। নেলি বিষণ্ণ ভঙ্গিতে কফির মগে ট্যাপ ট্যাপ করতে করতে বলল, ওর বর্তমান ভবিষ্যৎ কিছুই জানিস না, না জেনে শুনে হুট করে এভাবে কোনো কিছু করা যায়? এত কিছু আমি জানতে চাই না নেলি। কবে কবে ওর জন্য আমার মনে ভালোবাসার সূত্রপাত হয়েছে আমি নিজেও জানি না। এতদিন ভাবতাম ও জাস্ট আমার সেভিয়ার, কিন্তু ওকে দেখার পর থেকে আমার মনে হচ্ছে ওকে না পেলে আমি বাঁচব না। বলেই মাথা নিচু করে ফেলল রূপকথা। বুক ভেঙে কান্না পাচ্ছে তার। না বলা কষ্টগুলো দলা পাকিয়ে গলার কাছে আটকে রয়েছে যেন। মিশিয়ে ওঠা গলায় হাত বুলিয়ে ধীর ধীর লয়ে রূপকথা বলল, ওর অবহেলা আমাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে নেলি। আমি 12টি বছর ধরে ওর জন্য অপেক্ষা করছি, তার কোনো মূল্যই দিল না সে। বড় হয়ে বেশ নিষ্ঠুর হয়েছে সরফরাজ। সারাটা দিন পরিচিত অপরিচিত সকল জায়গায় নিজ মাকে খুঁজে বেড়ালো সরফরাজ। অভিরূপকে দিয়ে থানায় পর্যন্ত রিপোর্ট করালো, কোথাও কোনো হদিস পাওয়া গেল না। সন্ধ্যার সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ল, ঠিক তখন ক্লান্ত এলোমেলো ভঙ্গিতে বাড়ি ফিরে এলো সরফরাজ। ধীর পায়ে সিঁড়ি ডিঙিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে নিজ বেডরুমে এলো। গায়ের ঘামে ভেজা শার্ট মেঝেতে ছুঁড়ে মেরে দপ করে বিছানায় শুয়ে পড়ল। এরপর মাথার পেছনে দুই হাত রেখে ছাদের উল্টো পিঠে সিক্ত নজর বুলিয়ে সরফরাজ বলে উঠল, তুমি কোথায় আম্মু? এবারও কি খালি হাতে ফিরতে হবে আমাকে? এত যন্ত্রণা কেন বিধাতা আমার কপালে লিখে রেখেছে? আমার জন্মই কি তবে পাপ? নীলচে চোখ উপচে জল গড়াতে চায় সরফরাজের, কিন্তু সরফরাজ কঠিন শাসিয়ে তাদের রুখে দেয়। এরপর উঠে বসে বিছানা থেকে সারাদিনের ক্লান্তি দূর করতে চলে যায় শাওয়ার নিতে। শীতল জলধরা কি পারবে শরীর আর মনের সমস্ত ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে দিতে? রাত 9টার দিকে অভিরূপ এলো।
স্বেচ্ছায় আসেনি, সারফরাজের কল পেয়ে এসেছে। সঙ্গে এনেছে বিদেশি দামি ড্রিঙ্কস। সারফরাজ চেয়েছে যখন মন মেজাজ বিক্ষিপ্ত থাকে তখন নিজেকে শান্ত করবার জন্য এই অ্যালকোহলকেই বেছে নেয় সারফরাজ। অভিরূপ যখন সারফরাজের কক্ষে এলো তখন খোলা আকাশে দৃষ্টি মেলে বারান্দার ডিভানে একধানে বসেছিল সারফরাজ। হাতের ড্রিঙ্কসের কাচের বোতল ছোট কর্নার টেবিলে রেখে গলা খাকারি দিল অভি। অভির গলার স্বর নড়ে চড়ে উঠল সারফরাজ। এরপর হাত বাড়িয়ে বলল, দে। অভিরূপ বোতল এগিয়ে দিতেই দাঁত দিয়ে ছিপি খুলে ঢকঢক করে গলায় চালান করে চোখ মুখ কুচকে ডিভানে হেলান দিল সারফরাজ। ঝাঁঝালো তিতকুটের স্বাদে মুখের সাথে অ্যাডজাস্ট হতেই পুনরায় চুমুক বসালো। অভিরূপ এহেন দৃশ্যে তপ্ত শ্বাস ফেলে বলল, আর কতদিন? আজীবন। চট করে নেশাক্ত গলায় উত্তর করল সারফরাজ। এরপর পুনরায় বলে উঠল, আমার জন্মই আজন্মের পাপ অভি। লাইফ আমাকে নিয়ে কঠিন চতুরঙ্গ খেলছে। কখন কোথায় চেকমেট হচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধু গুটির মতো ঘর বদল করে দৌড়ে চলেছি। অভিরূপ এক দৃষ্টিতে সারফরাজের করুণ মুখখানা দেখল। এরপর বলল, রূপকথাকে জড়িয়ে নে জীবনে, ভালো থাকবি। মেয়েটা নিখাত ভালোবাসে তোকে, ওর চোখ দেখে এমনটাই মনে হচ্ছে আমার। অভির কথায় তাচ্ছিল্য হাসল সারফরাজ। এরপর ধরা গলায় বলল, নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নিতে বলছিস? এইটুকু ছোট বাচ্চা একটা মেয়ে, সুন্দর ভবিষ্যৎ ওর, সেই ভবিষ্যৎ নষ্ট করবার কোনো অধিকার নেই আমার। অভিরূপ আর কিছু বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলে এলো ঘর ছেড়ে বাইরে। সারফরাজ একা সময় কাটাতে পছন্দ করে। এমন দুঃখের মুহূর্তে তার মতে একাকী নির্জনে দুঃখ বিলাস করা যায় গভীর করে। মাঝে মাঝে হৃদয় পোড়াতে খুব ভালো লাগে তার। অভিরূপ চলে যেতেই আরও একটা বোতল ধরল সারফরাজ। মুহূর্তেই দুটো বোতল সাবার করে একের পর এক সিগারেট ফুঁকল। নিকোটিনের ধোঁয়া ইচ্ছে মতো নিজেকে পুড়িয়ে ঢুলুঢুলু শরীরে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় কত তা জানা নেই সারফরাজের। ঝিঝি পোকার হাঁক বুঝিয়ে দিচ্ছে এখন গভীর রাত। সারফরাজ সেসব তোয়াক্কা না করে গায়ে একটা শার্ট জড়িয়ে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলোমেলো হাতে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটল অজানা কোথাও। কোন পথ দিয়ে কিভাবে ড্রাইভ করে সারফরাজ চলল তার কোনো জ্ঞান রইল না। এদিকে রূপকথার অক্ষিপটে এক ফোঁটা ঘুম ধরা দিল না। অশান্ত হৃদয় নিয়ে খোলা বেলকনিতে এসে দাঁড়ালো। বাইরে হিম শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের তোড়ে গায়ে কাটা দিল রূপকথার। দুই হাতে নিজেকে জড়িয়ে খোলা আকাশে ফির দৃষ্টি পাতল রূপকথা। ভেতর থেকে কেমন আত্মচিৎকার ধেয়ে আসছে, কিন্তু গলা ছিঁড়ে বেরোতে পারছে না। হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে সামনে দৃষ্টি স্থির করল রূপকথা। কালো রঙা রোলস রয়েলস এসে থামছে আমজাদ হায়দারের প্রকাণ্ড বাড়ির আঙ্গিনায়। অল্প সময় পর সে গাড়ি থেকে ঢুলতে ঢুলতে নামল সারফরাজ। আবছা আলোয় তার মুখভাব বোঝা গেল না। যখন গাড়ির হেডলাইটের সামনে এসে দাঁড়ালো সারফরাজ, তখন তার কাতর মুখশ্রী নজরে এলো। রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সারফরাজের মনোভাব। গাড়ির সামনে দাঁড়িয়ে বেলকনির দিকে তাকিয়ে বুক চাপড়ে ঘোর লাগানো গলায় সারফরাজ উচ্চস্বরে ডেকে বলে উঠল, বুকের এইখানটায় খুব যন্ত্রণা হচ্ছে রূপকথা। বুক পুড়ে খাক হয়ে যাচ্ছে। খলিচাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। একবার এইখানটায় মাথা রেখে আগুনটা নিভিয়ে দেবে, ঝুলনি কমলেই চলে যাব, প্রমিস। অধিক নেশায় দাঁড়িয়ে থাকতে পারছে না সারফরাজ। এদিকে সেদিক হেলে পড়ে যাচ্ছে সে। তবুও নিজেকে সামলে পুনরায় বলে উঠল, নেশাটা খুব ধরেছে, কিন্তু বুকের আগুন নেভাতে পারছে না। ডেটলেস অ্যালকোহল, সব দোষই অভিটার। ওকে শাস্তি দেব পরে। আগে বলো, রাখবে এই বুকে মাথা? চলে যাচ্ছে পুরো বুক, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। উপশম করবে আমার বুকের এই যন্ত্রণা? পূব আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে নিঃশব্দে। মেঘের ঘন কালো আস্তরণ ধীরে ধীরে জলের ন্যায় বিস্তৃতি লাভ করছে পুরো আকাশ জুড়ে। থোকা থোকা মেঘরাশি ক্ষীণ ঝাপসা আলো বিলিয়ে দেয়া রূপলি চাঁদকে গভীর মমতায় ঢেকে নিল। মুহূর্তেই গগন কাঁপিয়ে ঝরঝর শব্দ ঝরে গেল হিমধারা। সারফরাজ একটু চমকালো না হঠাৎ জল স্পর্শে। সে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বেলকনির দিকে। রূপকথা সারফরাজের ঝাপসা নীল চোখ জোড়ায় দৃষ্টি রেখে অভিমানের ঠায় দাঁড়িয়ে রয়েছে। মনে কোনো দ্বিধা সংশয় কিচ্ছুটি নেই, শুধু অল্প পরিমাণ অভিযোগ আর অনুযোগ।
সারফরাজের উন্মুক্ত শক্ত বক্ষে বর্ষণধারা আছড়ে পড়ছে সমান তালে। সেগুলোর উপর রূপকথার সামান্য ঈর্ষা হলো বোধহয়। বাঁকা চোখে সারফরাজের লোমহীন প্রশস্ত বুকে একবার নজর বুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, ওই বুকে আমি আরো আগুন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিব। বৃষ্টির জলের সাহস কত! ঘন বৃষ্টির ঝিরিঝিরি ধারা ভেদ করে এবার আর রূপকথার মায়াবী মুখশ্রী দেখতে পেল না সারফরাজ। নেশায় পুরো শরীর মাথা টলছে। ঝাপসা চোখে বৃষ্টির জলের পানে তাকিয়ে বুক চেপে ধরে সারফরাজ এলোমেলো গলায় বলে উঠল, শালার হৃদয়ের আগুনটা বৃষ্টির জলেও নেবে না। কি কঠিন দহন মারি। টলতে টলতে ভেজা আঙ্গিনার ঘাসের উপর হাঁটু মুড়ে বসে গেল। এরই মাঝে বিকট শব্দে বাজ পড়ল। তাতে সারফরাজ তাচ্ছিল্য হেসে বলল, বুকের ভেতরের হাহাকারের আওয়াজ বাইরে পর্যন্ত তর্জন গর্জন করে শব্দ তুলছে। পাঁজরের নিচে এতই যন্ত্রণা বুঝি? সারফরাজকে পড়ে যেতে দেখে আর অভিমান করে দাঁড়িয়ে থাকতে পারল না রূপকথা। সদর দরজা খোলা, বৃষ্টির জল ঠেলে দৌড়ে এলো সারফরাজের সামনে। এরপর মিহি স্বরে ডাকল, সারফরাজ। সারফরাজ রূপকথার ডাক শুনে উপরে মাথা তুলে তাকালো। এরপর গাড়ির ফ্রন্ট বাম্পারে ভর দিয়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির জলে রূপকথার কাঁধ সম চুলগুলো লেপ্টে আছে। চোখ মুখ সদ্য প্রস্ফুটিত শিশির স্নানে ভেজা গোলাপের ন্যায় ঠেকল সারফরাজের কাছে। রূপকথার স্বর্গীয় রূপে মন্ত্রমুগ্ধের ন্যায় রূপকথার দিকে ঝুঁকে দাঁড়ালো সারফরাজ। এরপর দুই হাতের আজলায় রূপকথার কোমল মুখশ্রী ধরে কম্পিত গলায় বলল, দ্য রিয়েল প্রিন্সেস অফ ফেরি টেল। রূপকথা সারফরাজের চোখের দিকে তাকিয়ে ভারী স্বরে শুধালো, তুমি মদ খাও? সারফরাজ মাথা ঝাঁকালো। এরপর ব্যথাতুর মুখ তুলে উঠল, বুকের এখানটায় অনেক অনেক যন্ত্রণা রূপকথা। সেই যন্ত্রণা কাউকে বলা যায় না। এই যে কোটি কোটি টাকার গাড়ি, এই যে গায়ের দামি পোশাক, টাকা পয়সা, রাজত্ব, কোনো কিছুই বুকের এই যন্ত্রণা কমাতে পারে না। দগদগের হৃদয় খালি ছটফট করে, কেউ খোঁজ রাখে না। রূপকথার মায়া হলো সারফরাজের জন্য। সে আলগোছে সারফরাজের বুকে মাথা ছুঁয়ে শুধালো। এবার বোকার মতো অল্প হাসল সারফরাজ। এরপর ধরা গলায় বলল, আরাম লাগছে। রূপকথা সারফরাজকে শক্ত হাতে জড়িয়ে অভিমানী গলায় বলল, কাল কষ্ট দিয়েছিলে কেন? আমি খারাপ মানুষ তাই। তুমি খারাপ? হ্যাঁ, আমি মনস্টার, দৈত্য, দানব, উচ্ছৃঙ্খল পশু। রূপকথা সারফরাজের ঠোঁটে সরু আঙ্গুলি চেপে ধরে বলে উঠল। পচা কথা বলে না। ঠোঁটে রূপকথার আঙ্গুলের শীতল স্পর্শে কেঁপে উঠল সারফরাজ। হৃদগতি তেজ হলো 3 গুণ হারে। বুকের খাঁচা ভেঙে এই বুঝি হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে। রূপকথার হাতের কবজিতে চেপে ধরে সারফরাজ নেশালো গলায় বলল, আমি পাপী, আমি আর মানুষ নেই রূপকথা। আমার কাছে এসো না, পাপের তাপে তুমিও পুড়ে যাবে। জানো না, কেউ মরে পাপে, কেউ তাপে। রূপকথা শক্ত ঠোঁটে বলল, তুমি এসেছো সারফরাজ? রূপকথা চট করে করা উত্তরে অল্প বাঁকা হাসল সারফরাজ। এরপর বলল, বেশ বড় হয়ে গেছো তাই না? বড়দের মুখে মুখে কথা বলো। রূপকথা সারফরাজের বুক থেকে মাথা তুলতে চাইল। সারফরাজ ঠেসে ধরে বলে উঠল, আগুন নিভে অঙ্গার থেকে ধোঁয়া উঠছে, আর কিছু সময় পর ধোঁয়া থেমে যাবে। রূপকথা সারফরাজের পুরুষালী গন্ধ আর নিকোটিনের গন্ধে চোখ বুঝে বলে উঠল, সিগারেট ফুঁকেছো? অনেক। কেন? কেন? মাঝে মাঝে নিজেকে পড়তে শান্তি লাগে, কিন্তু আমার সেই শান্তি বিনষ্ট করছো তুমি। ঠিক পস্তাবে। পস্তাতে চাই আমি। বোকামে, নিস্তার পাবে না আমার হাত থেকে। আমি নিস্তার চাই না। রিয়েলি? হ্যাঁ। সারফরাজ অবাক চোখে রূপকথাকে দেখল। এরপর বলল, সময় নাও। রূপকথা চোখ বুঝে প্রতি উত্তর করল, 12টা বছর সময় নয় কি? নাকি তোমার নাগালে পেতে আরো যুগ যুগের প্রতীক্ষা প্রয়োজন? সারফরাজ জবাব দিল না, শুধু বলল, আমি সত্যিই পাপী। পাপ ধুয়ে দেবার দায়িত্ব আমি নিতে চাই। সারফরাজ বুক থেকে সরিয়ে দুই কাঁধে চেপে ধরে রূপকথার চোখে চোখ রাখল। এরপর বলে উঠল, ভালোবাসা আমি বুঝি না। আমার কাছে হিংস্রতা ছাড়া আর কিছুই নেই রূপকথা। আবেগে গা ভাসিয়ে ভুল করছো তুমি, পরে কাঁদবে। রূপকথা ধীর লয়ে বলল, সেই কান্নার জল যদি তোমার বুকের আগুন নেভাতে পারে তবে আমি আজীবন কাঁদতে রাজি। শীতল বাতাস আর বৃষ্টির ভারী ধারা রূপকথার শরীরে কাঁপন তুলল। সেই সাথে তিরতির করে কেঁপে উঠল গোলাপি ঠোঁট জোড়া।
সারফরাজ অবাক চোখে এহেন মোহনীয় দৃশ্য উপভোগ করল। এরপর বুকে চেপে ধরে বলল, আমাকে যেতে হবে রূপকথা, বুকের কন্ডিশন শোচনীয়। রূপকথা উদ্বিগ্ন চোখে বলল, ব্যথা হচ্ছে? না, বাসনার তাড়না হাতুড়ি পেটাচ্ছে, ওসব তুমি বুঝবে না। বলেই রূপকথাকে ফেলে গাড়িতে উঠে বসল সারফরাজ। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জানালার কাছ নামিয়ে উঁচু আওয়াজে বলল, আমি মরে গেলে আমার ছায়াও কিন্তু তোমার পিছু ছাড়বে না। ভেবে চিন্তে ডিসিশন নিও, পরে কিন্তু মুক্তি পাবে না। বলেই গাড়ি হাঁকালো সারফরাজ। রূপকথা ঠোঁট টিপে হেসে বলে উঠল, পাগল একটা। সারফরাজের গাড়ির দৃষ্টি সীমানা থেকে মিলিয়ে যেতেই ভেজা শরীরে পা টিপে ঘরে ঢুকে দরজা আটকে দিল রূপকথা। এরপর পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিজ কক্ষে ঢুকল। কক্ষে বিছানার উপর নেলিকে দেখে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। বোকা নেলি কেমন চতুর চোখে রূপকথার পাড়ে তাকিয়ে আছে। রূপকথা নেলিকে দেখে ভয়ার্ত মুখে শুধালো। ঘুমাসনি? নেলি মাথা দুলিয়ে বলল। সারফরাজ এসেছিল? রূপকথা অল্প করে উত্তর দিল। প্রেমে পড়লি? জানি না। বালিশের তলায় বন্দুক রাখে ওই ছেলে। নিশ্চয়ই সাধারণ মানুষ বালিশের তলায় বন্দুক রেখে ঘুমাবে না, তাই না? নেলিও খারাপ মানুষ, সেটা স্বীকারোক্তি দিয়েছে আমার কাছে, কিন্তু আমি ওকে ফেরাবো, তুই দেখিস। নেলি তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল। মামা মামি কষ্ট পাবে রূপকথা, তুই ভুল পথে হাঁটতে চাইছিস। রূপকথা কোনো উত্তর না দিয়ে শুকনো কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঝটপট কাপড় পাল্টে বেরিয়ে নেলিকে আগের জায়গাতেই পেল। হয়তো উত্তর শোনার অপেক্ষায় করছে নেলি। নেলির ভাবভঙ্গি বুঝতে পেরে রূপকথা নিচু গলায় বলল, সারফরাজের সাথে আমার বন্ধন একদিন দুদিনের নয় নেলি। ও আমার কোনো ক্ষতি করবে না এবং হতেও দেবে না। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি। নেলি আর কথা বাড়ালো না, শুধু অবিশ্বাসের গলায় বলল, বেস্ট অফ লাক। নেলি চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল রূপকথা। এরপর শীতল শরীর উষ্ণ করার উদ্দেশ্যে কাঁথা গায়ে জড়িয়ে বিড়বিড় করে বলে উঠল, তুই কি করে বুঝবি নেলি সারফরাজের বুকে আমি কতটা শান্তি পাই? ওটা যে আমার নিরাপদ আশ্রয়স্থল, ওটা যে আমার নিরাপদ আশ্রয়স্থল। বাবা মা হারানোর পর ওখানেই তো আমার বাস ছিল। সে যে আমাকে আগলে নিতে জানে। সকালে বেশ দেরিতে ঘুম ভাঙল সারফরাজের। ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল সারফরাজ। এরপর স্ক্রিনের সময় দেখে নিল, বেলা প্রায় মধ্য দুপুর। এরপর একবার আজকের তারিখটা পরখ করল। আলগোছে হাতের ফোনটা বালিশের পাশে রেখে চোখ বুঝে শটান শুয়ে রইল কিছু সময়। এরপর পুনরায় ফোন হাতে নিয়ে অভিরূপকে মেসেজ পাঠালো। দুপুর 1:30টার ফ্লাইটে লুইস আর ইয়ং ল্যান্ড করবে, প্লিজ রিসিভ করুন নিশোদের। ছোট বার্তাখানা পাঠিয়ে উপুর হয়ে বালিশে মুখ গুজল। ঝাপসা এলোমেলো স্মৃতি পটে গতরাতের মুহূর্ত ধরা দিল। অনন্য ভালো লাগায় পাশ বালিশ চেপে ধরল সারফরাজ। এরপর ঘুম জড়ানো গলায় নিজেকে নিজে শুধালো। সিরিয়াসলি? ভেতর থেকে আসা উত্তরে লাজুক হাসল সারফরাজ। এরপর বালিশে কয়েকটা পাঁচ মেরে ভাঙা গলায় বলে উঠল, কি সাংঘাতিক বিচ্ছু মেয়ে, আমাকে কুপকাত করে তবেই ক্ষান্ত হলো। ঘড়ির কাঁটা তরতর করে আরো খানিক সময় করালো। আর শুয়ে থাকতে পারল না সারফরাজ। আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। এরপর চলে গেল ফ্রেশ হতে। মেডিকেল কলেজের ফার্স্ট ডে থাকায় সকালবেলা ক্লাসে অ্যাটেন্ড করার জন্য না খেয়েই চলে এসেছে নেলি আর রূপকথা। দুপুরের আগেই খিদেই তালগোল পাকিয়ে গেল নেলির। ক্যান্টিন থেকে দ্রুত অল্প কিছু খেয়ে ফিরে আসলো লাইব্রেরিতে। এরপর মেডিকেল সায়েন্সের উপর লেখা একটা বই নিয়ে নড়াচড়া করল রূপকথা। প্রথম দিন জন্য সবকিছুতেই কেমন এক্সাইটমেন্ট কাজ করলো তার ভিতর। নেলি রুটিন চেক করে রূপকথার উদ্দেশ্য বলে উঠল, পরের ঘন্টায় ক্লাস আছে। রূপকথা ভাবুক হয়ে শুধালো, কি ক্লাস? ফিজিওলজি। রূপকথা আর কিছু শুধালো না, কিন্তু নেলি মনমরা হয়ে রইল। রূপকথা নেলির দিকে তাকিয়ে শুধালো, মন খারাপ কেন? কলম কামড়াতে কামড়াতে নেলি উত্তর করলো, দুটো ক্লাস করলাম, একটাতেও কোনো ইয়াং হ্যান্ডসাম ডক্টর দেখলাম না। যা দেখলাম সব ঘাটের মরা। অথচ গল্প, উপন্যাস বা মুভিতে কি সুন্দর সুন্দর ডক্টর লেকচার, ধ্যান মোটটাই পানসে হয়ে গেল। রূপকথা নেলির ভাবমান ভাবনায় কপাল কুঁচকে শুধালো, পড়তে এসেছিস নাকি জামাই খুঁজতে? নেলি বোকা চোখে রূপকথার পানে তাকিয়ে বলে উঠল, নিজে তো একটা জুটিয়ে নিয়েছো, এর জন্য আমার মতো সিঙ্গেল মানুষের ব্যথা বুঝতে পারছো না। রূপকথা হাত ঘড়িতে একবার সময় বুলিয়ে বলল, চল, নেক্সট ক্লাসের সময় হয়ে যাচ্ছে।
নেলি ঠোঁট উল্টে মন খারাপের ভং করে উঠে রূপকথার পিছু পিছু ছুটল। এরপর ক্লাসে ঢুকে মাঝখানের আসনে বসল। ক্লাসের সবাই যখন এটা সেটা নিয়ে আলোচনা করছিল, ঠিক তখন হেলে দুলে একজন প্রফেসর এলেন। তাকে সম্মান প্রদর্শন করে নেলি কপাল চাপড়ে বলল, এ তো কবরে অলরেডি ঢুকে গেছে রে রূপকথা। রূপকথা দাঁত পিষে চোখ গরম করে নেলির এহেন বেফায়েসে কথায় ফিজিওলজি লেকচারার নিজের নাম পরিচয় দিয়ে সকলের উদ্দেশ্যে বলে উঠল। বলেই বেরিয়ে গেলেন এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ চলে যেতেই ক্লাস জুড়ে শোরগোল সৃষ্টি হলো। সেই শোরগোলকে আরও 2 ধাপ বাড়াতে ভেতরে প্রবেশ করল লম্বা চওড়া অত্যাধিক ফর্সা সুদর্শন এক যুবক। তাকে দেখে পুরো ক্লাসের মেয়েরা যেন জ্ঞান হারানোর উপক্রম হলো। যুবক সকলের উদ্দেশ্যে গম্ভীর ভারী গলায় বলে উঠল, লেটস গেট ইন্ট্রোডিউস ফার্স্ট। আই এম ডক্টর রুদ্র, ডক্টর রুদ্ররাজ চৌধুরী। ক্লাস জুড়ে সকলের দৃষ্টি শান্ত স্থির। সামনে দাঁড়ানো স্বপ্নের পুরুষের ন্যায় অধিক সুদর্শন লেকচারারকে দেখে ক্লাসের মেয়ে স্টুডেন্টগুলো পলক ফেলতে ভুলে গেছে যেন। উপস্থিত ছেলেরাও ফিসফিস করে এটা সেটা বলছে, কিন্তু এসবের ধার যেন ধারল না রুদ্র। সে তার গাম্ভীর্য আর রহস্যে অটল থেকে সাদা শার্টের হাত কোনোই অবধি গুটিয়ে হোয়াইট বোর্ডে ঘচ ঘচ করে মার্কার দিয়ে লিখল। ফাইট অর ফ্লাইট অর রেসপন্স। লেখাটি লিখে শেষ করে সামনে ফিরল রুদ্ররাজ। ঠোঁটে ঠান্ডা হাসি, গাঢ় আকাশি চোখে ইন্দ্রজালের খেলা। রুদ্র পুরো ক্লাস জুড়ে একবার চতুর নজর বুলালো। ক্লাসের কেউ ঠোঁট টিপে ড্যাব ড্যাব করে তাকে দেখে চলেছে, কেউ ডায়েরির আড়ালে চোখ রেখে গোপনে নিঃশব্দে তাকে পরখ করছে। এরপর দৃশ্যে রুদ্র কোনো প্রকার হেলদোল দেখালো না। তার চোখ যেন অন্য কিছু খুঁজে চলেছে ক্লাস জুড়ে। এদিকে নেলি রুদ্রের চোখের মণিতে খেই হারিয়ে ক্যাবলা কান্তের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এমন বেহায়া দৃশ্যে রূপকথা নেলির হাতে চিমটি কেটে বলে উঠল, এই এই লোকটা ট্রেনে একই কেবিনে এসেছে আমার সাথে। ওনাকে এক এক দিন এক এক রূপে দেখে অবাক হচ্ছি আমি। বলেই গোপনে নিজের ফোন বের করে ছবি তুলতে উদ্যত হলো। কিন্তু তার আগেই ভরা ক্লাসে গম গমে আওয়াজে রুদ্র আঙ্গুলি ইশারা করে বলে উঠল, হে ইউ ইন দ্য থার্ড র। রুদ্রের গলার স্পষ্ট আওয়াজে কেঁপে উঠল রূপকথা। ফোন লুকিয়ে সম্মুখ লেকচারের টেবিল পানে তাকাতেই রুদ্র মাথা ঝাঁকিয়ে বলে উঠল, ইয়েস ইউ। রুদ্রের আঙ্গুলি নির্দেশ রূপকথা চারপাশে বেকাবু তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রূপকথার পানে ক্লাসের সকল মেয়ে তাকিয়ে রইল। নতুন প্রফেসর আসতে না আসতেই নতুন ক্লাসে কি প্রশ্ন করতে পারে এই মেয়েকে তা যেন কারো মাথায় ঢুকল না। 2 আঙ্গুল মার্কারটাকে বেশ কায়দা করে ঘোরাতে ঘোরাতে রূপকথার সামনে এসে দাঁড়ালো রুদ্র। এরপর অল্প ঝুঁকে অদ্ভুত গলায় শুধালো। রুদ্র রাজের অদ্ভুত প্রশ্নে রূপকথা অবাক চোখে রুদ্রের কঠিন হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে রইল। রুদ্রের চোখ দুটোতে কেমন চতুরতার খেলা, ঠোঁটে ঠান্ডা হাসি, চাহনি নির্লিপ্ত অথচ গভীর। রূপকথা ফার্স্ট ক্লাসে এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল। সে এসবের উত্তর জানে না। ফার্স্ট বই কিনে কৌতূহলবশত 2-3 চ্যাপ্টার রিডিং পড়েছিল। সেখানে এমন অধ্যায় পড়েছে বলে মনে পড়ে না। তবুও মস্তিষ্ক ঘেটে কিছু মনে করবার চেষ্টা করল রূপকথা। এরপর ফট করে বলে উঠল, আই থিঙ্ক সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম স্যার। রূপকথার উত্তরে রুদ্র মাথা ঝাঁকিয়ে বলল, ব্রিলিয়ান্ট। বলেই হাততালি দিল। পুরো ক্লাসের মেয়েগুলো কেমন ঈর্ষান্বিত চোখে দেখতে লাগলো রূপকথাকে। রুদ্রের হাততালিতে রূপকথার মনে কোনো আনন্দ হলো না, বরং অযাচিত অজানা এক ভয় এসে বুকের মাঝে হানা দিল। রূপকথার ভয়কে দ্বিগুণ বাড়িয়ে গম্ভীর গলায় নাটকীয় ভঙ্গিতে রুদ্র বলে উঠল, এক্স্যাক্টলি। এমন সিচুয়েশনে পড়লে আমাদের হৃদয়ের গতি তেজ হয়, নিঃশ্বাসের গতি বেড়ে যায়। মনে হয় এই বুঝি প্রাণ গেল, রাইট? সেই সাথে চিবুক গড়িয়ে ঘাম গড়ায়। বাট মিস। কথাটি বলে রূপকথার পানে বাঁকা চোখে তাকিয়ে রইল রুদ্র। রূপকথা রুদ্রের চাহনির মাঝে মানে বুঝতে পেরে মাথা নত করে প্রত্যুত্তর করল, রূপকথা, রূপকথা চৌধুরী। রুদ্র স্মিত হেসে বলল, নাইস নেম। তো মিস রূপকথা, টেল মি ওয়ান থিং, হ্যাভ ইউ এভার ফিল দ্যাট সিচুয়েশন রিসেন্টলি? রুদ্রর তীর্যক প্রশ্নে কেমন কেঁপে উঠল রূপকথা। মানুষটার কথাবার্তা তার মোটেও ভালো লাগছে না। এত স্টুডেন্ট এর ভিড়ে রূপকথা কি কেন এসব জিজ্ঞেস করছে রুদ্ররাজ?
এদিকে রূপকথার পানে তাকিয়ে ঠোঁট টিপে হেসে চলেছে ক্লাসের মেয়েরা। রূপকথার নাজেহাল চেহারা দেখে তারা যেন বেশ আনন্দ পেল। রূপকথা রুদ্রের পানে তাকিয়ে ইতস্তত করে নিভু গলায় বলল। ক্যান আই সিট? রুদ্র গম্ভীর গলায় উচ্চস্বরে বলল। নো। রূপকথা রুদ্রের ধমকে কেঁপে উঠে ভীতু মুখে একবার রুদ্রের পানে নজর বুলালো। রূপকথার ভীত মুখশ্রী দেখে ফিক করে হেসে দিয়ে রুদ্র বলে উঠল। জাস্ট কিডিং, প্লিজ সিট ডাউন। রুদ্রের এহেন আচরণ কেমন অদ্ভুত লাগলো রূপকথার। রুদ্রের সারোহে সাথে ক্লাসের মেয়েগুলো শব্দ করে হেসে উঠল। ফার্স্ট দিনে এমন নাস্তানা নাবুদ হয়ে চোখ ফেটে জল এলো রূপকথার। তবুও নিজেকে সামলে মাথা নিচু করে বসে গেল রূপকথা। রূপকথার রূপকথার পানে তাকিয়ে রুদ্র ঠোঁট কামড়ে মনে মনে বলে উঠল। আই উইল বার্ন এভরিথিং ইউ লাভ ডিয়ার সারফরাজ। তোর চোখে যে আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিস সেটার উত্তাপ হিংসায় দেখতে চাই আমি, এবং সেটা খুব শীঘ্রই। কলেজ ছুটির পর বিষণ্ণ মুখে বেরিয়ে এলো রূপকথা। নেলি বিভিন্ন কথা বলে রূপকথাকে হ্যাপি করতে চাইল, কিন্তু রূপকথার মন ভালো হলো না। ক্লাস শেষে রুদ্ররাজ চলে যেতেই ক্লাসের মেয়েগুলো রুদ্ররাজ আর রূপকথাকে কটাক্ষ করে ঠেস দিয়ে নানান কথা বলছে। মেয়েদের এমন কুরুচি মন্তব্যে রূপকথা কোনো প্রতিবাদ করেনি, শুধু দ্রুত পদে ক্লাস ত্যাগ করছে। নেলিকে নিয়ে বাইরের গেটে আসতেই সারফরাজকে দেখা গেল গাড়ির সামনে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রূপকথাকে দেখতে পেয়েই দ্রুত হাতে সিগারেট ফেলে পায়ে পিষে মুখে হাসির রেখা টেনে এগিয়ে এলো। এরপর শুধালো। মন ভার কেন? রূপকথা সারফরাজের দরদ ভরা স্বরে ফুপিয়ে কেঁদে উঠল। রূপকথার কান্নায় সারফরাজ শক্ত গলায় শুধালো। কে কি করেছে? কোনো ছেলে টিস করেছে? কেউ ফ্রেশার হিসেবে র্যাক দিয়েছে? সারফরাজের উৎকণ্ঠা দেখে নেলি অবাক হলো। সারফরাজ উত্তরের প্রতীক্ষায় রূপকথার হাত চেপে ধরে পুনরায় ভয়ানক গলায় শুধালো। হু ইজ দ্যাট বাস্টার্ড? রূপকথা চোখের জল মুছে সারফরাজের চোখের পানে তাকালো। রূপকথার অসহায় দৃষ্টি বুঝতে পেরে সারফরাজ বলল। গাড়িতে এসো, বাড়ি পৌঁছে দিচ্ছি। রূপকথা সারফরাজের পাশের সিটে বসল আর নেলি ব্যাক সিটে বসে মাথা নিচু করে রইল। গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে সারফরাজ রক্ত হিম করা গলায় বলল। কে কি বলেছে রূপকথা? জাস্ট টেল মি হিজ নেম। কত বড় কলিজাওয়ালা দেখতে চাই। রূপকথা সারফরাজের পানে তাকিয়ে ভয়ার্ত গলায় বলে উঠল। ডক্টর রুদ্ররাজ। রুদ্ররাজ নাম শুনে সারফরাজের চোয়াল কেমন শক্ত হয়ে উঠল। নীল চোখজোড়া মুহূর্তেই অগ্নিবর্ণ হলো, সেই সাথে ফুলে উঠল ঘাড় আর কপালের নীল শিরা। অধিক ক্রোধে নাকের পাতা আর থুতনি কেঁপে উঠল সারফরাজের। মস্তিষ্ক হলো বিক্ষিপ্ত, তবুও নিজেকে সামলে নিয়ে শুধালো। কি বলেছে? রূপকথা একে একে প্রত্যেকটি ঘটনা সারফরাজকে খুলে বলতেই সারফরাজ ফোন বের করে ডায়াল করলো একটা নম্বরে। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই সারফরাজ গর্জে ওঠা গলায় বলে উঠল। Light up the Devil King's bar in flame, Brownie. He dared to mock my girl. Now he will pay for it. ওপাশ থেকে ব্রিটিশ অ্যাকসেন্ট ইংরেজি ভাষায় ব্রাউনি কিছু বলল, কিন্তু কানে তুলল না সারফরাজ। সে ধমকে বলে উঠল। Just shut up. I'm already done listening. বলেই ফোন কেটে দিল সারফরাজ। এরপর সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল। ভুল মানুষের সাথে মজা লুটেছিস তুই রুদ্র। সামান্য হাসির জন্য আমি তোর দুঃস্বপ্ন হয়ে তোকে ধাওয়া করব। তোর সবগুলো দাঁত একটা একটা করে তুলে নেব আমি। কতদিন এভাবে হাসতে পারিস তুই আমিও দেখতে চাই। ওয়েস্ট হলিউড, লস অ্যাঞ্জেলেস। নিস্তব্ধ শীতল গা ছমছমে নিশুতি রাত। ঘড়িতে সময় রাত 3:20। আশেপাশে কোনো মানুষের নিশানা নেই। নিশাচর প্রাণীগুলো বোধহয় ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছে। যতদূর দৃষ্টি যায় ততদূরে চারপাশ ধুধু আর নীরবতার চাদরে আবৃত। দিনের ঝলমলে রোশনাইয়ে যেই শহর অভিজাত্য আর ভদ্রতার মুখোশ পরে থাকে, রাতের আধার নামার সাথে সাথেই তা পাপের নগরী হয়ে ওঠে। বেলেল্লাপোনা, সম্ভোগ আর ভয়াবহ নেশায় ডুবে থাকে এই শহর। অপকর্মে লিপ্ত মানুষগুলোর জন্য রাতটুকু যেন স্বর্গীয় সুধা। ওয়েস্ট হলিউড শহরে এক কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য ক্রিমসন সেলার বার। বারটির ঝলমলে আলোকসজ্জা আর শরাবের নেশাধরানো গন্ধে চোখ বুঝে আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। লস অ্যাঞ্জেলস এর বড় বড় পয়সাওয়ালা মানুষ কারি কারি টাকা খরচ করে এখানে আসে ফুর্তি করতে,
আর রাতভর দামি দামি মদ গিলতে। শুধু কি তাই, রাতের ঘনত্ব বাড়ার সাথে সাথে চুপি চুপি আদান প্রদান হতে থাকে মদ ভর্তি কাচের গ্লাস। সেই সাথে আঁকা হয় কারো সর্বনাশের নীল নকশা, নয়তো কারো প্রাণনাশের রক্তিম মানচিত্র। এখানে জীবন চলে রাতের আলোয় আর মদের ঘোরে। এ শহরে কেউ কাউকে চেনে না, শুধু চেনে টাকা, নেশা আর প্রতারণা। বারে আসা প্রত্যেক মানুষরূপী পশু। মায়া, মমতা, দয়া এদের হৃদয়ে নেই। যা আছে তা কেবল ক্রূরতা আর হিংস্রতা। সন্ধ্যা নামার সাথে সাথেই ওয়েস্ট হলিউডের এই বারে স্যুটবুট পরা ভদ্রলোকগুলো বুক ফুলিয়ে ভেতরে ঢুকে, সাথে লাস্যময়ী লাল লিপস্টিক মাখা সফেদ সুন্দরী। আপাতত দৃষ্টিতে দেখলে নিত্যদিনের সাধারণ ঘটনা মনে হয়, কিন্তু গভীর চোখ রাখলে নজর আটকায় প্রাণ খোয়ানোর নকশায়। ওয়েস্ট হলিউড শহরের ক্রিমসন সেলার বারটি আজ ফাঁকা। অবশ্য এর কারণ হচ্ছে হিমশীতল আবহাওয়া। তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস। আকাশ জুড়ে ঝাপসা কুয়াশায় ধূম্রজাল। বাতাসের হিমপ্রবাহে মনে হচ্ছে খুব শীঘ্রই বরফ ঝরবে। হলোও তা। মুহূর্তেই টপ টপ শব্দে বরফকণা ঝরতে শুরু করলো এবং ধীরে ধীরে তা ঝরঝরে আওয়াজে রূপ নিল। আজকের এই অধিক শীতলতা যেন শহরের হাড় জমিয়ে দিচ্ছে ঠান্ডা হাওয়ায়। বরফের স্তূপ, শোষ বাতাসের আওয়াজ আর পাতার নীরব খসে পড়ার শব্দ সব কেমন ভয় বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে কোথাও বড় কোনো অঘটন ঘটতে চলেছে। এহেন ঘটনায় রাতের বরফ আর বাতাস চিরে বেরিয়ে এলো কালো হুডিতে আবৃত এক মানব। তার চেহারা, মাথার কালো ক্যাপ আর মাস্কে ঢাকা। শরীরের অবয়বে তাগড়া যুবকের পেশিবহুল দুই হাতে বিভিন্ন যন্ত্রপাতি আর পেট্রোলের গ্যালন। যুবক প্রথমে চারপাশ ভালো করে নজর বুলালো, এরপর ঘসঘস করে বরফ মারিয়ে হেঁটে চলল বারের ভেতর। বারটির দরজায় বৃহৎ তালা ঝুলছে। যুবক সেই তালার পানে তাকিয়ে বাঁকা ক্রূর হাসল। এরপর হাতের লক কাটার মেশিন দিয়ে বিনা পরিশ্রমে খুলে ফেলল বৃহৎ তালাখানা। এরপর এগিয়ে গেল ড্রিঙ্কস কর্নারে। বিশাল আধুনিক রাজকীয় বারের চারপাশটা একবার চোখ বুলিয়ে হেঁটে গেল থরথরে সাজিয়ে রাখা শতবর্ষীয় দামি অ্যালকোহল ক্যাবিনেটের দিকে। এরপর বিড়বিড় করে আওড়ালো মদের বোতলের দাম। এরপর ভয়ানক শীতল গলায় বলে উঠল। যুবকের মুখের হিংস্র অবয়ব মাস্ক ভেদ করে স্পষ্ট হল না, কিন্তু তার বাদামি চোখ জুড়ে প্রতিশোধের নেশা স্পষ্ট। যুবক নিজের পেশিবহুল হাতের সাহায্যে এক এক করে টেনে ফেলে দিল সবগুলো নেশার দ্রব্য রাখার তাক। মার্বেল পাথরওয়ালা শক্ত মেঝেতে পড়ে কাচের বোতলগুলো ঝনঝন ঝনঝন শব্দে উদ্দোলিত করল চারপাশ। মুহূর্তেই সকল নিস্তব্ধতার পতন ঘটল। ভারী অ্যালকোহলের হাজার হাজার ডলারের বোতলগুলো মেঝেতে বিলীন হয়ে টুকরো টুকরো কাচ ছড়িয়ে পড়ল মার্বেলের উপর। তারপর চুপচাপ পেট্রোলের বোতলের ক্যাপ খুলে ছিটিয়ে দিল বারের প্রত্যেকটা কোনায় কোনায়। পেট্রোলের উইকো গন্ধে স্পষ্ট তরল মৃত্যুর ছাপ। ভাঙা মদ আর কেরোসিন মিলেমিশে একাকার হতেই একটা লাল লাইটার জ্বালিয়ে ছুড়ে দিল বারটার মেঝের মাঝখানে। অ্যালকোহল আর পেট্রোল আগুনের স্পর্শ পেতেই কেমন দাউ দাউ করে জ্বলে উঠল। এদিকে বরফের শীতলতা, অন্যদিকে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা, সেই সাথে এলোমেলো দাপিয়ে বেড়ানো হিমশীতল বাতাস। ছুটে আসা শীতের হাওয়া আর বরফের ভেতরে সে আগুন থেমে থাকল না। আগুনের চূড়ান্ত উত্তাপে বারের দামি থাই জানালার কাঁচ ফুটে গেল। ছাদের কাঠামো চিৎকার করে চটচট শব্দে ভেঙে পড়ল বোধ হয়। সেই সাথে বাতাসে মিশল পোড়া পদার্থের ঘ্রাণ। কিন্তু এত কিছুতেও এই মানব থামল না। সে বার থেকে বেরিয়ে বাইরে ঠায় দাঁড়িয়ে রইল। জৌলুস মাখা দামি বার এবং ধ্বংসযজ্ঞ তাকে পরিতৃপ্ত করল। বারের সবকিছু যখন ধীরে ধীরে মাটিতে বিলীন হলো, তখন হুডি মানব নিজের ফোনখানা পকেট থেকে বের করল। এরপর ঘসঘস করে এক বার্তা লিখে পাঠিয়ে দিল কাঙ্ক্ষিত নম্বরে। বার্তাখানা পাঠিয়ে উত্তরের প্রতীক্ষায় স্ক্রিনে নজর নিবদ্ধ করল শ্বেতাঙ্গ যুবক। মুহূর্তেই যুবকের গোলাপি ঠোঁটের কোণের হাসিটা প্রশস্ত হলো। ফিরতি জবাব এসেছে। মেসেজটা বার কয়েক বিড়বিড় করে পড়ল কাই নামক ফ্রান্সের বংশোদ্ভূত ছেলেটি। এরপর মুখের মাস্ক খুলে ঠোঁট কামড়ে ধরে লিখল। কয়েক পল গড়াতেই ফিরতি উত্তর এলো পুনরায়। উত্তরে
কাইয়ের হাসি আরও প্রশস্ত হলো। নিজের খুশির বহিঃপ্রকাশ ঘটাতে সে আগুনের আরেকটু সামনে এগিয়ে গিয়ে আগুনের জ্বলন্ত শিখায় হাতের পেট্রোল সহ গ্যালন ছুঁড়ে ফেলল। পেট্রোলের স্পর্শে আগুন আরও ভয়াবহ রূপে জ্বলে উঠল। সেই কমলা রঙা আগুনের পানে চকচক চোখে তাকিয়ে চিৎকার করে উৎফুল্ল আওয়াজে কাই বলে উঠল, বলেই হো হো শব্দে হাসল। এরপর বিড়বিড় করে বলে উঠল, ধীরে ধীরে আগুনের শিখা নমনীয় হয়ে উঠল। পোড়ানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই হয়তো। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। ধ্বংসবার আর বাইরের বরফ স্তূপ মিশ্রিত পরিবেশ দেখে যুবক তাচ্ছিল্য করে বলে উঠল, সূর্যের তেজ ধীরে ধীরে মিইয়ে যেতে শুরু করেছে। অন্ধকার এসে ক্রমশ হাতছানি দিয়ে ডেকে চলেছে। আকাশ জুড়ে বিচরণ করছে নীরে ফেরা বিহঙ্গের দল। এই বুঝি সূর্যখানি পাটে ডুবল। বিরস মুখে সুফিয়ান চৌধুরী নিজের ঘরের এক কোণে ইজি চেয়ারে মাথা হেলিয়ে বসে আছেন চোখ বুঝে। সবকিছু কেমন বিষণ্ণ আর দম বন্ধকর লাগছে। ভেতরের অসহনীয় অস্থিরতা আর দুশ্চিন্তা কারো কাছে প্রকাশটুকু করা যাচ্ছে না। অধিক চিন্তায় মাথাটা কেমন তীক্ষ্ণ ব্যথায় চিরচির করে উঠল। মাথার চুল টেনে ধরে সুফিয়ান মনে মনে ভাবতে লাগলেন, যেই ভয়ে এতগুলো বছর মেয়েটাকে লুকিয়ে রাখলাম, অবশেষে সেই ভয় প্রকট হলো। কিন্তু কেন? এর থেকে পরিত্রাণ কি? রূপকথার মায়াবী মুখশ্রী আর সারফরাজের পশু সম সত্তা কোনোভাবেই মানতে পারছেন না তিনি। বাবা হিসেবে মেয়ের এহেন বিপথে বাড়ানো পা কিভাবে রোধ করবেন তিনি? মেয়ে যদি জেনে বুঝে এমন অগ্নিপথে পা বাড়ায়, তবে তাকে ঠেকানোর সাধ্ধিকার। অন্ধকারে নিমজ্জিত কক্ষে নিঃশব্দে এসে আলো জ্বালিয়ে কক্ষ আলোকিত করল রেখা। এরপর তপ্ত শ্বাস ফেলে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ধীর গলায় শুধালো, কয়েকদিন ধরেই তোমাকে কেমন বিধ্বস্ত ঠেকছে, কি হয়েছে খুলে বলো তো। রেখার আকস্মিক স্বরে হকচকিয়ে উঠল সুফিয়ান। এরপর নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে বলে উঠল, কখন এলে? রেখা বিছানার এক কোণে বসে উত্তর করলেন, এই মাত্র। সুফিয়ান আলগোছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর নামাজের তাগাদা দিয়ে বলে উঠলেন, ঘুমিয়ে গেছিলাম। কখন আজান পড়েছে টেরই পাইনি। আজকাল শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রেশারটাও বেড়েছে খানিক। সুফিয়ানের উত্তর রেখা তপ্ত শ্বাস ছেড়ে সন্ধিহান চোখে পুনরায় শুধালো। সুফিয়ান রেখাকে কিছু বুঝতে না দিয়ে উত্তর করল, মেয়েটার জন্য মন খারাপ লাগছে রেখা। এদিকে থানাতেও প্রচুর চাপ, ট্রান্সফারও বেশ ঝামেলা হচ্ছে। রেখা সুফিয়ান চৌধুরীর কথায় তাল মিলিয়ে বলে উঠলেন। বলতে বলতেই রেখার গলা ধরে এলো। নিজেকে কোনো মতে সামলে আবদার করল, একবার গিয়ে দেখে আসলে কেমন হয়। সুফিয়ান প্রত্যুত্তরে মাধুর্যহীন গলায় বলে উঠল, নামাজে যাও রেখা, সময় বয়ে যাচ্ছে। কয়দিন পর এমনিতেই ঢাকা যাচ্ছি। পুরোটা দিন ঈদ আনন্দের ন্যায় কাটালো সারফরাজের। রুদ্ররাজের হাঁটুতে আঘাত করে মাটিতে মুড়িয়ে বসাতে পেরেছে ফাইনালি। যখন রুদ্ররাজ জানবে সারফরাজ তার পিঠ পিছে কত বড় ছুরি বসিয়েছে, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? ক্রোধে ফুঁসে উঠবে, কাঁদবে, নাকি পাল্টা আক্রমণের নকশা আঁকবে? পাল্টা আক্রমণ কী ধরনের হতে পারে? যদিও এসব বিষয়ে সারফরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। টাকা পয়সার সাময়িক ক্ষতি সে কোনো ক্ষতির কাতারে ধরে না। টাকা পয়সা দুই হাতের ময়লা। বুদ্ধি আর তাকাত থাকলে টাকা কামানো পানির মতো সহজ। জীবনে সারফরাজের যেই টাকা কামিয়েছে তার সিকিভাগ রুদ্ররাজ চোখে দেখেছে কিনা সন্দেহ। নিজের আভিজাত্য গাম্ভীর্য আর অহংকারে তাচ্ছিল্য হাসল সারফরাজ। লালচে ঠোঁট জোড়ায় কেমন ক্রূরও দেখালো সে হাসি। এরপর হাঁক ছেড়ে ডেকে বলে উঠল, লুইস। ডাক শোনামাত্র বাইরে থেকে ড্রয়িং রুমের ভেতরে এসে দাঁড়ালো ইয়ং আর লুইস। অবনত মস্তকে দুই হাত বুকে ভাঁজ করে দুজনেই উত্তর করল। দেহরক্ষী দুজনের মুখে ড্যাড সম্বোধন শুনে আজ একটুও ভালো লাগলো না সারফরাজের। কেমন বেখাপ্পা শোনালো চেনা পরিচিত সম্বোধন। ফর্সা কপালটাও কুঁচকে এলো। মুখে চসূচক বিরক্তিকর শব্দ ফুটিয়ে পায়ের উপর পা তুলে নড়ে চড়ে বসল সারফরাজ। এরপর দুজনের পানে গভীর দৃষ্টি মেলে গম্ভীর গলায় বলল, ফাদার ডোন্ট কল মি ড্যাড, জাস্ট সে বস। সারফরাজের মুখে বস নাম শুনে লুইস আর ইয়ং কিছুটা অবাক হলো।
এতগুলো বছরে ড্যাড সম্বোধনে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। আজ বস শব্দটা কেমন অদ্ভুত লাগলো তাদের কাছে। ড্যাড শব্দটা যেমন আন্তরিক আর ভালোবাসার, বস শব্দটা তার বিপরীত, সম্পূর্ণ নতুন এক শব্দ। তবুও ইয়ং আর লুইস মাথা ঝাঁকিয়ে উত্তর করল। বস শব্দটি মনোভূত লাগলো সারফরাজের। ড্যাড, বাবা অথবা পাপা ডাকবে তার ঔরজ্জার সন্তান। কত প্রশান্তি না দেবে কানে শীতলতা জাগানো সেই ডাক। সারফরাজ মনে মনে ভাবল, একদিন তার ঘর হবে, সংসার হবে, একটা ভালোবাসার বউ থাকবে, আর এক ঝাঁক বাচ্চা কাচ্চা। ঘরময় খলবলিয়ে বেড়াবে ছোট ছোট হাত পার মায়াবী মুখশ্রী। ক্লান্ত দেহে স্ত্রী নামক মানুষটার কোলে ধপ করে মাথা রেখে নির্ঘুম চোখ দুটো বুঝে নিজেকে পরিশ্রান্ত করবে সারফরাজ। কিন্তু কবে আসবে সেই সুদিন? আদৌ কি সারফরাজ সব ডিজার্ভ করে? বিধাতা কি রূপকথার সাথে এত সুন্দর স্বপ্নের ঘর তাকে বাঁধতে দেবে, নাকি কোনো ঝড়ো হাওয়া এসে ভেঙে দেবে রূপকথার খড়কুটোয় মোড়ানো ভিত্তিহীন সম্পর্ক? না না, এ কিছুতেই হতে পারে না। তবে আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। যে স্বপ্ন আমার কঠিন হৃদয় দীর্ঘ অপেক্ষার পর দেখতে চলেছে তা পরিপূর্ণ না হয়ে কখনোই মাঝপথে ভেঙে গড়িয়ে যেতে পারে না। এ আমি কিছুতেই হতে দেব না। রূপকথা আর আমার মতে বাধা হয়ে যে আসবে তাকে নিশ্চিহ্ন করে ফেলবো আমি, হোক সে সুফিয়ান চৌধুরী অথবা রুদ্ররাজ। কথাগুলো ভেবেই সারফরাজের চোয়াল শক্ত হয়ে উঠল, সেই সাথে ফুলে উঠল কপালের শিরা। চোখ দুটোতে নীলচে ক্রোধ। হাতে ধরে রাখা হুইস্কির ছোট গ্লাস আর একটু শক্ত করে আঁকড়ে ধরল সারফরাজ। ভেতরের ভয় মেশানো আশঙ্কা কেমন চেপে ধরল হৃৎপিণ্ড। সারফরাজ সহ্য করতে না পেরে আরও জোরে মুঠি পাকিয়ে চেপে ধরল কাচের গ্লাস। পদার্থের তৈরি পাতলা গ্লাস সইতে পারল না সারফরাজের বল। চুরচুর করে ভেঙে গুড়িয়ে গেল হাতের শক্ত মুঠোয়। গ্লাস ভাঙার চিকন ঝনঝন শব্দে ইয়ং আর লুইস ডেকে উঠল। ধ্যান ছেড়ে বেরিয়ে হাতের পানে দৃষ্টি নিবদ্ধ করল সারফরাজ। ইতোমধ্যে হাত কেটে রক্তধারা প্রবাহিত হচ্ছে। হাতের তালুতে বিধে রয়েছে ছোট ছোট কাচের টুকরো। হাতের মুঠো খুলে সারফরাজ এক ধ্যানে তাকিয়ে রইল সে ক্ষতবিক্ষত হাতের পানে। ইয়ং এগিয়ে এসে হাত দেখতে চাইল, কিন্তু অন্য হাতের ইশারায় তাকে থামিয়ে সারফরাজ বলে উঠল, নিজেকে সামলে নিতে জানি আমি। তোমরা রূপকথার দিকে নজর দাও, রুদ্রকে টার্গেট করেছে। ইয়ং সম্মতি জানিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন গেল লুইস। দুজনের যাবার পানে তাকিয়ে তপ্ত কম্পিত শ্বাস ছাড়ল সারফরাজ। এরপর দরদহীনভাবে টেনে তুলল হাতে বেঁধে থাকা কাজ। এমন সময় সারফরাজের ফোনখানা ভোঁ ভোঁ করে বেজে উঠল। স্ক্রিনে রূপকথার নাম ঝলমল করছে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে তড়িত ফোন তুলল সারফরাজ। এরপর আদুরে গলায় বলল, ইয়েস। ওপাশ থেকে রূপকথার লাজুকতা মিশ্রিত আবদার এলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। রূপকথার আবদারে ধুকবুক করে উঠল সারফরাজের অনুভূতিহীন বক্ষ। রক্তভেজা হাতে বুক চেপে ধরে সারফরাজ ধীর লয়ে বলল, তুমি কিন্তু ভুল করছো।